গুড মর্নিং বন্ধুরা। চোখ দেখে হয়তো বুঝতেই পারছো শরীর বিশেষ ভালো নেই, মনও খুব একটা ভালো নেই। আজকে তোমাদের সাথে যে কারণে এলাম কিছু কথা শেয়ার করতে। ছোট থেকে আমাদের একটা কথা বলা হয়, জানো তো, যে মেয়েদের নিজের বলতে কিছু নেই। এটা এর আগেও বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পেরেছি। আজকে দেখো চুলে পাক ধরেছে, এই বয়সে এসেও এটা উপলব্ধি করলাম। মেয়েদের নিজের বলতে কিছু নেই। বাপের সংসারেও তার কোনো মর্যাদা থাকে না। সবাই বলে বাপের ঘরে আদুরে মেয়ে। আমার বাপের সংসারেও আমার কোনো আদর ছিল না, জানো। মেয়ে সন্তান হয়েছিলাম বলে আমি আমার বাবা মায়ের একটা, কিন্তু খুব অবহেলা আমার মা আমাকে করতো। আমি মামার বাড়ি থেকে মানুষ হয়েছি। আমার জন্ম বেড়ে ওঠা সবই আমার মামার বাড়িতে। দাদু দিদার কাছ থেকে আমি সেই স্নেহটা পেয়েছি। আজকে আমি যা কিছু শিখেছি সব কিছু তাদের সাহচর্য, তাই বোধহয় মানুষ হয়েছে। তারপর বিয়ে হলো, ভাবলাম যে যন্ত্রণাগুলো বাবা মার কাছ থেকে পেয়েছি সেগুলো হয়তো স্বামীর কাছ থেকে পাবো না। কালকে ওদের এখানে বাঁকুড়াতে, তোমরা তো অনেকেই বাঁকুড়ার বাইরে থেকে নিশ্চয়ই আমাকে দেখো, তো বাঁকুড়াতে এখানে একটা জায়গা আছে পাতাকোলা বলে, তো ওটা একটা শ্মশান। যে মায়ের বাৎসরিক পুজো হয়, তো সেই পুজোতে তোমরা তো দেখেইছো আমি একটু স্পিরিচুয়াল। আচ্ছা, সেখানে যে প্রধান পুরোহিত কালকে এসেছিলেন পুজো দিয়ে চাইতে, তো আমি তাকে 101 টাকা দিই পুজোর জন্য। সেটা আমার অপরাধ হয়ে যায়। আমার স্বামী রোজ আমাকে সংসার খরচের জন্য টাকা দিয়ে যান, তো কালকেও সেই সংসার খরচের জন্য 200 টাকা বরাদ্দ করেছিলেন, যেটা আমার বাজারের জন্য লাগেনি। সেই 200 টাকার মধ্যে আমি 100 টাকা পুজোর জন্য দিয়েছি। আমার জানা ছিল না যে পুজোর জন্য দিলে সেটা বাজে খরচের বর্তায় পড়ে। আজকে সকালবেলা যখন উনি হিসেব চাইলেন, আমি কিন্তু সত্যি কথাই বললাম, কারণ আজ অবধি আমি কখনো আমার স্বামীর থেকে কিচ্ছু লুকাইনি। এমনকি একটা সময় যখন ও আমাকে বিয়ে করে তখন ও মাত্র 434 টাকা রোজগার করতো। ও চাকরি বাকরি কিছু করতো না, দুজনকে গান শেখাতো, এটাতে রোজগার করতো। তখন আমি চাকরি করতাম, ছেলে মেয়েগুলো ছোট ছোট। তো আমার শাশুড়ি মা বা আমার শ্বশুর বাড়ির লোক কোনো এতটুকু হেল্প আমাকে করেনি, যে না বাচ্চা নিয়ে করছে সাপোর্ট, কোনোদিনও না। তাতে আমার কোনো আক্ষেপ নেই, আমি ওদের একলাই মানুষ করেছি। যা রোজগার করতাম সেটা সমস্তটা আমার স্বামীর হাতেই তুলে দিতাম। ওকেই বলতাম যে যা যেখানে যা লাগবে, বাজার খরচ আর খরচ
সবটাই তুমি দেখো। কোনোদিন 1 টাকারও হিসেব চাইনি। তারপরে আমার শ্বশুরের শরীর অসুস্থ হয়ে পড়ে। তো আমার স্বামী বলেন যে আমি কর্মসূত্রে দুর্গাপুরে বাচ্চাদের নিয়ে থাকতাম। ও তখন এখানে আস্তে আস্তে প্রাইভেট টিউশন স্টার্ট করে। যখন প্রাইভেট টিউশন স্টার্ট করে, একটু যখন চালু হয়, আমার শ্বশুরের যখন অসুস্থ হয়ে পড়ে, তখন আমি বাঁকুড়ায় চলে আসি। তারপর থেকে এদের রূপগুলো কিন্তু পাল্টে যায়। আমি এসেছি 2017 সালে বাঁকুড়ায়। অনেক কিছু সহ্য করেছি, বলতে গেলে গোটা বোধহয় 2 দিন লাগবে। আজকে ভিডিওটা একটু লং হবে বন্ধুরা, কিন্তু আশা করছি তোমরা হয়তো বুঝবে। জানি তোমরা বলবে প্রত্যেক সংসারেই এরকম হয়, বাড়ির বড়রা অবহেলিত হয়। আমি তো সব দিক থেকেই অবহেলিত। কালকে সামান্য 100 টাকা পুজোর জন্য দিয়েছি বলে আজকে আমার স্বামী চোখ কপালে তুলে আমাকে বললেন 100 টাকা পুজোর জন্যে। অথচ ভাবো উনি দিনে যতগুলো সিগারেট খান, বাজে খরচের আওতায় পড়ে না। মাঝে মধ্যে ওদের একটু বন্ধু সঙ্গ আছে, সেখানে পিকনিক হয়, বাজে খরচের মধ্যে পড়ে না। সেগুলো কোনো বাজে খরচ নয়। এমনকি আমি যখন রোজগার করতাম তখন আমার শ্বশুরমশাই বেঁচে ছিলেন। আমার রোজগারের টাকাতেই ও আমার শাশুড়ি মায়ের পেটিকোট, আমার শ্বশুর ওই ঘরে লুঙ্গি পরতেন, কিনেছেন। আমার শ্বশুর কিন্তু সরকারি এমপ্লয়ি ছিলেন, সরকারি স্কুলের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার, বেশ মোটা টাকা পেনশন পেতেন। ওনার কি কেনার সামর্থ্য ছিল না বইয়ের পেটিকোট বা ওনার লুঙ্গি? কিনে নিয়ে এসছে। আমি তো বলবো ওটা বাজে খরচ। আজকে যদি মায়ের পুজো 100 টাকা দেওয়াটা বাজে খরচ হয়, তাহলে এটা তো আরো বাজে খরচ। আজকে দেখ সেদিন কোথাও কিছু নেই, হঠাৎ শনিবার দিন, আজকে একটু ভালো মন্দ খাবো, বিরিয়ানি খাবো, দরকার ছিল না। আমি কিন্তু রাতে রান্না করেছিলাম, সেটা ফ্রিজে রেখে দিলাম। ঠিক আছে, চলো, মানুষের ইচ্ছে, তার অমর্যাদা নেই। আজকে আমার শরীর যতই খারাপ থাকুক না কেন, আমি কিন্তু আমার দায়িত্ব ঠিক পালন করে যাই। এমনকি তোমরা শুনলে আশ্চর্য হবে, আমার তো যে বাবা মা কেউ জীবিত নেই, কিন্তু আমার বাপের বাড়ির বাকি লোকেরা আছেন। আমি একটা বেলার জন্য সেখানে গিয়ে থাকি না। কেন জানো? আমার পরিবারের, আমার স্বামীর, আমার সন্তানের অসুবিধা হবে ভেবে। আজকে সেটার মূল্য কোনো আমার কাছে নেই। আজকে ওই 100 টাকা আমি পুজোতে দিয়েছি বলে আমার স্বামী আমার কাছে সেটার এক প্রকার হিসেব চাইলেন। কেন দিয়েছি? আমি মহান অপরাধ করে ফেলেছি, এইভাবে বাজে খরচ করেছি। এবং যখন আমি বললাম যে যেই আসুক আমাকে ভেতর থেকে ডেকে দেয়, বলে দিলেই হয় যে আমি নেই ঘরে, আমার ছেলে, নিজের ছেলে, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজের পেট কেটে কষ্ট করে, টিফিনের খরচ বাঁচিয়ে, যার খাতা পেন্সিল, যার সমস্ত কিছু, এমনকি সেই ছোট্টবেলায় যে ছেলেটা একটা গিটারের জন্য আশা করেছে, সেই ছেলেটাকে পর্যন্ত আমি সেই আশাটা তার পূরণ করছি। আজকে সেই ছেলেটা আমার মুখের উপরে হাত পা নাড়িয়ে বিশ্রী একটা ব্যবহার আমাকে অ্যালিগেশন দিয়ে দিল। এর আগেও ঘটনা ঘটেছে, আমি নাকি ওকে খুব বকাবকি করেছি ব্যাপারে। ঘটনাটা কি ছিল জানো? ঠাকুরের ধূপকাঠি বিক্রি করতে আসে, তো যারা ওরকম পায়ে হেঁটে আসে, আমি চেষ্টা করি তাদেরকে ওই 10-5 টাকা ধূপকাঠি কিনে ওইটুকু হেল্প করার।
কারণ যাদের বাঁধা দোকান তাদের তো বিক্রি আছে, তাদের কাস্টমার আছে, কিন্তু যারা বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর বেচে তাদের তো সেইটুকুর ওপরেই, ধরো তাদেরও তো সংসার আছে, আমি চেষ্টা করি। তো ওই রকমই একটা লোক এসছিল, তার কাছে আমি ধূপকাঠি নিয়েছিলাম, যে আমার কাছে পেতো 32টা টাকা পেতো। আমার স্বামীকে বলেছিলাম আমি, সে দিতে ভুলে যায়, তাও আমি ওই যে বাজার খরচের টাকা সে যা দিয়ে যায় সেখান থেকে বাঁচিয়ে আমি রেখেছিলাম। সে নিতে আসে, সেটা আমার ছেলে আমাকে ডেকে দেয় না, আমি ঘুমিয়ে পড়েছিলাম, ঘরেই ছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে ডেকে দেয় না। তাতে আমি ওকে উঠে খুব বকাবকি করি, কিন্তু তুই তো আমাকে একবার ডাকবি, একবার তো জানাবি, সেইটাও মনে করে রেখে দিয়েছি। সেইটা আজকেও এইভাবে অ্যালিগেশন দিল আমাকে। তো সত্যি মেয়েদের নিজের বলতে কিছু থাকে না, না থাকে বাবার বাড়ি, না থাকে যে সংসার, যে স্বামী, যে সন্তান তাদের জন্যে কায়িক পরিশ্রম করে প্রয়োজনে অর্থ রোজগার করে গোটা জীবনটা দিয়ে দেয়, সেখানেও তার কোনো মূল্য নেই। আজকে যতদিন রোজগারপাতি করেছি না, ততদিন কিন্তু এদের আচার আচরণ এরকম ছিল না। এখন তো আমি রোজগার করি না, এখন আমি অনলি হাউস ওয়াইফ। সত্যি লোকেরা যে হাউস ওয়াইফকে তুচ্ছ করে, তার কারণ তাদের নিজস্ব কোনো ইকোনমি থাকে না। তাই বোধহয় প্রত্যেকটা মেয়ের নিজস্ব একটা ইকোনমি থাকাটা খুব জরুরি। আজকে খুব অপমানিত হয়েছে জানো, খুব অপমানিত হয়েছে, খুব অপমানের লেগেছে আমার, যে আমি কি শুধুই অন্ন ধ্বংস করছি, আমি কি শুধু কৃতদাসী? একটা টাকা কাউকে বিনা পারমিশনে আমার দেওয়ার অধিকার নেই, তাহলে আমাকে এরকম শুনতে হবে, এরকম ঘটনার সম্মুখীন হতে হবে? তো তোমরা যারা এখনো বিয়ে করোনি, অনেকে হয়তো আছো, তারা নিজের পায়ে দাঁড়িয়ে, বিয়েতে কোনো সার্থকতা নেই, বিশ্বাস করো। মানুষ বলে তো বিয়ে করলে সারা জীবন কাটাবি কি করে, খুব ভুল কথা, কোনো সার্থকতা নেই। বরং নিজের পায়ে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে অনেক সম্মানের সাথে বাঁচা যায়, কমসে কম কারোর কৃতদাসী হয়ে থাকা যায় না, ওটা নিজের। আমার খুব কষ্ট হয়েছে, আর এমন একটা মানে এখানে আমার পরিচিতি সেরকম নেই যে আমি নিজের জন্য কোনো কাজকর্ম খুঁজে নেব, আমার কোনো পরিচিতি নেই। আজকে এই সংসারটায় আমি এত আঘাত পেয়েছি না, বিশ্বাস করো। আমি আছি শুধু কর্তব্য পালনে, আর আজকে তো এদের ব্যবহারে মনে হচ্ছে আমি যেন এই সংসারটা কৃতদাস। আজকে আমার শাশুড়, শ্বশুর, শাশুড়ি, যা, দেওর, কার জন্যে কি করিনি, তাদের গোটাও পরিষ্কার করেছি, কোনো মূল্য নেই। আজকে আমি যদি মোড়েও পড়ে থাকি না, আমার শাশুড়ি মা এতটুকু সহানুভূতি হবে না যে যাই গিয়ে তাকে একটু দেখি, একটু সেবা শুশ্রূষা করি। আমার জন্য কারোর কোনো সহানুভূতি নেই। তাই তোমাদের কাছে একটাই, তোমরা কখনো আমার মতন ভুল করো না।
নিজের পায়ে নিজে কুড়ুল মেরুন। আজকে সত্যি আমার আমার খুব আফসোস হচ্ছে যে আমি কেন চাকরিটা ছেড়ে দিলাম। আমার নিজের বলতে তো কিছু থাকতো। এটুকুই বলার ছিল তোমাদের সাথে। জানি ভিডিওটা অনেক লং হলো। ভালো থেকো, তোমরা ভালো থেকো। ভগবান তাদের ভালো করুক, যারা অন্যের সেন্টিমেন্টে আঘাত দিয়ে ভালো থাকে। জানি না কি অপরাধ করেছিলাম ভগবানের কাছে, সারা জীবন ভোর শুধু লোকের প্রয়োজনের পাত্র হয়ে থেকে গেলাম। সবাই শুধু আমাকে নিজের দরকারে নিজের প্রয়োজনে মনে করে, কেউ ভাবে না যে আমার একটা কদর আছে। যে ব্যবহারটা আমার সাথে করে আমি সেটা ডিজার্ভ করি না। হ্যালো, আজ এইটুকুই।